আপনি সংবাদপত্রের এই বদলটাও খুব চোখের সামনে দেখলেন। আপনার হাত ধরে দুটো সংবাদপত্র ইনফ্যাক্ট চালু হয়েছে। তো এই যে সংবাদপত্রের পরিবর্তন মুখ্যমন্ত্রীর জমানায়, সেটা কতটা ব্যথিত করে এবং কাজ করা কি এই জমানায় অনেক বেশি কঠিন হয়ে গেল? মানে যদি বাম জমানার সঙ্গে তুলনা করেন, সাংবাদিকদের কাজ করা কতটা কঠিন হয়ে যাচ্ছে? দেখো, বাম জমানায় আমি তো আনন্দবাজারের কাজ করেছি। আনন্দবাজারের সঙ্গে বামেদের সম্পর্ক এরকম ছিল, কিন্তু ওরা আমাদের গাল দিত ওদের গণশক্তিতে আর মাঠে ময়দানে। জ্যোতিবাবু একদম রুটিনলি 4টে সংবাদপত্র আমাদের শত্রু, নাম বলতেন না কিন্তু। আর কখনো কখনো খুব রেগে গেলে এই আনন্দবাজার, এই 4টে কাগজ কি কি, আনন্দবাজার, টেলিগ্রাফ, স্টেটসম্যান আর একটা কোন কাগজ জানো, এর বাইরে কোনো গাল দিত না আমাকে। আমি তো আনন্দবাজার পত্রিকা চালিয়েছি একদিন দুদিন না, 11 বছর। আমাকে একদিনের জন্য কখনো না মালিক না বিজ্ঞাপন দপ্তর থেকে বলেছে এই রাজ্য সরকার আমাদের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে তোমার লেখার জন্য। আমি তো ওই সময় বুদ্ধবাবুকে সবচেয়ে মানে ক্রূরতম ভাষায় গাল দিতাম, অসীম দাশগুপ্তকে গাল দিতাম, কাউকে তো আমি ছাড়িনি। কিন্তু কমিউনিস্ট পার্টি was led by gentlemen, all said and done. Gentlemen, and I will not say erudite, but educated people. Don't forget বুদ্ধবাবু প্রেসিডেন্সি কলেজের ছাত্র, রাইট? অনিল বিশ্বাস আমার বাবার ছাত্র, আমি জানি তো এদের ব্যাকগ্রাউন্ড গুলো জানি। শ্যামল চক্রবর্তী, সুভাষ দা ডিগ্রি কি ছিল আমি জানি না, কিন্তু ওই রকম পলিটিক্যালি ওয়াইজ লোক আমি খুব কম দেখেছি। আর সুভাষের বাড়িতে যখনই যেতাম দেখতাম যারা দর্শনার্থী হয়ে বসে আছে বা কৃপা প্রার্থী হয়ে বসে আছে তাদের মধ্যে সিপিএম এর লোক খুব কম। কিছু ফেরেববাজ এসছে সুভাষ দা করে কিছু আদায় করে নিতে, আর অধিকাংশই হচ্ছে অন্য দলের, কংগ্রেসের লোকেরা, পাড়া প্রতিবেশী। সুভাষ দার দরজা ওয়াজ ওপেন টু এভরিবডি। এরা এই ধরনের রাজনীতি করেছে। কার সাথে কার তুলনা করছিস? আর এই জমানার সংবাদপত্ররা কিভাবে সাফার করছে? একটা ভালো জিনিস হয়েছে, এই জমানায় সংবাদপত্রের কোনো প্রাসঙ্গিকতাই নেই। কেমন? এটা ভালো হলো না খারাপ হলো সেটা আমি তো বলতে পারবো না, কারণ এটা ইতিহাসের গতি। সেই গতি রুদ্ধ করারও আমি কেউ নই, আর সেই গতিকে এগিয়ে নিয়ে যাওয়ারও আমি কেউ নই। আমি এইটুকু বলতে পারি, আমরা খুব ফরচুনেট। আমরা যে সময় সংবাদপত্রে কাজ করেছি সেটা দৈববশে, যেহেতু আমাদের কার্যত কোনো কম্পিটিশন ছিল না, অতএব আমরাই দাদা ছিলাম। আর যেহেতু আনন্দবাজার পত্রিকা ওয়াজ নাম্বার 1, ফলে আমরা দাদারও দাদা ছিলাম। হ্যাঁ, এখন আনন্দবাজার পত্রিকা পড়ে আমি অন্তত গত 6-7 বছরের কাউকে কোনো প্রতিক্রিয়া দিতে শিখিনি। আমার কাছে তো অনেক মেসেজ আসে, সাধারণ মানুষের আসে, দাদা আনন্দবাজারের এই লেখাটা পড়ুন। আগে এটা ছিল একদম হড় বকত, আবার আনন্দবাজার বিজ্ঞাপন দিত। আনন্দবাজার কি বললো, গোটা পৃথিবী ভাড় হয়ে যাও, আনন্দবাজার কি বললো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই অস্মিতা ছিল ওর নামের মতো আনন্দবাজারে কাজ করার। এখন এই যে খবরের কাগজগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেল, তার মূল কারণ হচ্ছে ডিজিটাল এজ। এবং আমি লিখে দিলাম, আমি হয়তো বেঁচে থাকবো কিনা জানি না, এদের এক্সপায়ারি ডেট খুব আসন্ন। এখন কি হয়, কোনো কোনো ওষুধ বাড়িতে থাকে, এক্সপায়ারি ডেট হয়ে যায়, তা সত্ত্বেও আমরা খেয়ে নিই। ঠিক আছে, কি আর হবে, কিংবা 1 মাস 2 মাস আগে এক্সপায়ার করেছে, সুতরাং এটা পোটেন্টি আছে। তো এইরকম এক্সপায়ারি ডেট এসে গেছে। এখন বাড়িতে পড়ে থাকা এক্সপায়ার্ড ওষুধের মতো এখনো আমরা সেবন করছি, কিন্তু সার্কুলেশন ফিগার হ্যাজ প্লামেটেড। আনন্দবাজার পত্রিকায় আগে 1 পাতা বিজ্ঞাপন দিতে হলে না, মানে কি বলবো, যার প্রথম কথা ছোটখাটো ব্যবসায়ী এসব কল্পনাও করতে পারতো না। এখন শুনেছি মানে কোনো ব্যাপারই না, সামান্য কয়েক লাখ টাকা দিলেই ফুল পেজ বিজ্ঞাপন দিয়ে দেবে।
তার মানে কি? তার মানে পেটে টান পড়েছে। আনন্দবাজারের মতো প্রতিষ্ঠান যখন শয়ে শয়ে কর্মীদের ছাঁটাই করে, ঠিক আছে, এবং কর্মীদের ডিসকারেজ করে, তোমরা অফিসে এসো না, তোমরা যে যার মতো করে বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করো, আর রিপোর্টারদের বলে দিয়েছে তোমরা প্রেস ক্লাবে যাও, প্রেস ক্লাবে আমাদের গাড়ি থাকবে, সেটা নিয়ে টোটো করে বেড়াও, বেরিয়ে আবার প্রেস ক্লাবে এসে যেখান থেকে খুশি তোমার স্টোরি ফাইল করে দাও। কেন করেছে? অস্টেন্সিবল কারণ হচ্ছে বিদ্যুতের মাসুল কমাতে। ঠিক আছে, তার মানে কি? তার মানে পেটে লাথি পড়েছে। পেটে লাথি কেন পড়েছে? আনন্দবাজার এজ এ ব্র্যান্ড তার গুরুত্ব কমেছে বলে কি? না, পেটে লাথি পড়েছে কেননা মানুষের সংবাদপত্র পড়ার অভ্যেসটাই বদলে গেছে। এখন কেউ সংবাদপত্র পড়ে না। আগামী 5-10 বছরের মধ্যে এইসব চ্যানেল দেখছি না, যারা সব দাদাগিরি করে বেড়াচ্ছে, এদের একই অবস্থা হবে। The only thing that will survive is digital. Now the question is how you adapt yourself to the digital world. আনন্দবাজারের যে ডিজিটাল ভার্সন, which is far more successful, 1 কোটির উপর ভিউয়ার, বোধহয় আরো বেশি হয়ে গেছে, God knows how many. আর আনন্দবাজারের সার্কুলেশন কত? যাই হোক, আমি আজকাল অত সরকারি প্রেসার কি এটা কারণ? মানে অনেক সংবাদপত্র তো বন্ধ হয়ে যাচ্ছে। বাকি সমস্ত সংবাদপত্র তো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এডিটর। মমতা বন্দ্যোপাধ্যায় এডিটর কাম পাবলিশার, আমি কারোর নাম করছি না। বাকি যে কপিস আছে পাতেদার মতো, তারা তাদের সবার এডিটরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পাবলিশারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মালিকানাটা আরেকজনকে দয়া করে দিয়ে রেখেছে। আনন্দবাজার এখনো ততটা হয়নি। আনন্দবাজার নিজেদের এখনো এলেম আছে, কিন্তু বাকিদের কথা আর বলিস না। আপনি নিজে কি শিখলেন বা দেখলেন যখন আপনি এই সময়ের দায়িত্ব নিলেন? তখন দেখলাম যে সংবাদপত্র জগৎ সবচেয়ে একেবারে বদলে গেছে। আমাদের সময় আমরা শুরু করেছিলাম এমন একটা সময় যখন বলা হতো এডিটোরিয়াল এবং নন এডিটোরিয়াল ডিপার্টমেন্টের মধ্যে একটা অদৃশ্য চীনের প্রাচীর আছে। এ পক্ষ ও পক্ষে যাবে না, ও পক্ষ এ পক্ষে আসবে না। আমাকে একবার দেখে ফেলেছিল বলে আমার গুরু এমন কিস্তি করেছিল, আমি সারা জীবন সেটা ভুলিনি। আনন্দবাজারে যতদিন চাকরি করেছি কলার তুলে, কোনোদিন কোনো বিজ্ঞাপনের লোক এসে বলেনি যে এটা করে দাও, হিম্মত পায়নি। খুব হয়তো একদম ভাইস প্রেসিডেন্টের লেভেলে কারোর বিরুদ্ধে হয়তো কিছু লেখা বেরিয়ে গেছে, সে বেচারা এইসব দত্ত গুঁড়ো মশলা নাকি একটা আছে না, ডাটা, তাদের বিরুদ্ধে কিছু একটা বেরিয়ে গেছিল, সে তো তার সমস্ত স্টক লিফটিং বন্ধ হয়ে গেছে। ওই আনন্দবাজারে এইটুকু একটা খবর বেরিয়েছিল বলে তিনি মাথায় হাত দিয়ে আমাদের অফিসে এসে বলেছেন আমার ব্যবসা চৌপাট হয়ে গেল। তখন আমাকে সিবি সেন, ভাইস প্রেসিডেন্ট বিজ্ঞাপনের ছিলেন, উনি আমায় ডাকলেন, বললেন একটা বাঙালির ব্যবসা, আর তোমরা যেটা লিখেছো সেটাও তো ঠিক নয়। তারপরে আমি চেক করে দেখলাম হ্যাঁ সত্যি তো আমাদের ভুল। তখন আমি বললাম আপনি নিশ্চিন্তে যান, আমি এটা প্রথম পাতায় কারেক্ট করে দেবো। করে দিলাম, আবার ফিরে এলো ওদের ব্যবসা। এছাড়া কখনো এই উৎপাত আর এই সময় গিয়ে দেখলাম অধিকাংশ ক্ষেত্রেই আমার জন্যই বিজ্ঞাপন বন্ধ হতো। তার কারণ আমি কোথাও না কোথাও এমন কিছু লিখে দিতাম যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে তোলার মতো লোকের অভাব ছিল না। মমতা নিজে খবরের কাগজে পড়ে না, বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি কিচ্ছু পড়ে না। ফলে সবসময় ওর কিছু পার্শ্বচর কানে লাগায়। আর রাজারা সবসময় বলা আছে যে রাজা কর্ণেন ও পশ্যতি, কান দিয়ে দেখে। হ্যাঁ, কান দিয়ে দেখেন। তো আমি তো একটা ইউজুয়াল সাসপেক্ট, আমি কখন কি লিখে দেবো কোনো ঠিক নেই। আমি পটুয়া পাড়ার অগ্নিকন্যা লিখে 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যান্ড বাজিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো যতবার বন্ধ হয়, কখনো কখনো অবশ্য আমার কারণেও হয়নি, প্রথম 3 দিন 4 দিন দেখি ম্যানেজমেন্ট কিছু বলে না। পঞ্চম দিন থেকে আমার কাছে ফিলার আসতে শুরু করে খুব ভদ্রভাবে, যে দাদা আমাদের 40% অফ আওয়ার রেভিনিউ ডিপেন্ডস অন গভর্নমেন্ট অ্যাড, এটা একটা আমাদের নতুন কাগজ,
এই বিজ্ঞাপন থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে তো খুব খারাপ হবে। আপনি একটু দেখুন, আমি তো দেখবো না। প্রথম দিকে আমিও গামান্ডি দেখাবো, 10 দিন 15 দিন 20 দিন যখন গেল তখন প্রেশার ওয়াজ সো মাচ। একবার সিইও অফ বেনেটন কোলম্যান ফ্লু ডাউন টু কলকাতা, যে আমি যাতে ওকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাই। আমাকে এরকম 7-8 বার যেতে হয়েছে।